প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিপূর্বেই সেমিস্টার 1 অর্থনীতির প্রথম চ্যাপ্টারে ইউনিট 1 এর এ এবং বি এ দুটো কমপ্লিট করেছি। আজকে আমরা ইউনিট 1 এর সি আলোচনা করব। ইউনিট 1 এর সি তে কি আছে? ইউনিট 1 এর সি তে আছে ইন্ডিকেটরস অফ ইকোনমিক গ্রোথ। এই বিষয়টা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই তোমাদেরকে একটা প্রশ্ন করি। বলতো যে কোনো দেশ তাদের আয়, জাতীয় আয় বা সেই দেশের জিডিপি হু হু করে বাড়ছে, তাহলে আমরা কি বলি? দেশটার অর্থনৈতিক উন্নতি হচ্ছে, তাই তো? তাহলে কোনো একটা দেশ অর্থনীতির উন্নতির কথা যদি ভাবি, তাহলে সেই দেশটা এগিয়ে যাচ্ছে কিনা, অন্য দেশগুলোর সাথে তার কম্পেয়ার বা তুলনা করলে সেই দেশটা কি অবস্থানে আছে, এইগুলো আলোচনার জন্য আমরা অর্থনীতিতে দুটো বিষয় আলোচনা করব। একটা হচ্ছে অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথ, আর একটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন। অনেকেই এই ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট এই দুটো বিষয়ের মধ্যে খুব একটা পার্থক্য করতে পারে না, কিন্তু প্রকৃতপক্ষে ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার এবং ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নয়ন দুটো পৃথক ধারণা। তাহলে আজকে আমরা এই টপিক, যে ইউনিট 1 সি তে যে টপিক আছে ইন্ডিকেটরস অফ গ্রোথ, এই অংশটা আমরা আজকে আলোচনা করব। ইন্ডিকেটরস মানে কি? নির্দেশক। নির্দেশক কি কাজ করে? কোনো কিছুকে নির্দেশ করে, যা দেখলে আমরা বুঝতে পারি যে ঘটনাটা কি। যেমন ধরো, আমি একটা উদাহরণ যদি দিই, আমি তোমাদের মাধ্যমিকের মার্কস যদি জানি, তাহলে মার্কস গুলো জানতে পারলে তোমাদের পড়াশোনার অগ্রগতি কি এটা বুঝতে পারবে। অর্থাৎ তোমাদের পড়াশোনা কেমন করেছো মাধ্যমিক স্তরে, সেটা তোমার নাম্বার বা প্রাপ্ত মার্কস ইন্ডিকেট করছে। অর্থাৎ তোমার প্রাপ্ত নাম্বার একটা ইন্ডিকেটর তোমার পড়াশোনার অগ্রগতির ক্ষেত্রে। ঠিক একই রকম ধরো কোনো ব্যক্তি জ্বর হয়েছে কিনা আমরা কিভাবে মাপি? থার্মোমিটার দিয়ে। থার্মোমিটারের টেম্পারেচার ইন্ডিকেট করে যে তার দেহের তাপমাত্রা বেশি, অর্থাৎ জ্বর আছে কিনা। অথবা আমরা ঘরে ঢুকেই, ধরো তোমাদের এই ক্লাসরুমে ঢুকেই আমি কিন্তু কোনো সুইচ না দিয়েও বলে দিতে পারি কারেন্ট আছে কি নেই। জাস্ট বোর্ডে দেখা একটা লাইট আছে, যে লাইটটা জ্বলার অর্থ, যেটাকে আমরা ইন্ডিকেটর বলি, অর্থাৎ ইন্ডিকেট করছে কারেন্ট আছে না নেই। সুতরাং ইন্ডিকেটর বা নির্দেশক হলো এমন একটি বিষয় যা আমাদের কাঙ্ক্ষিত বিষয়টার ব্যাপারে আলোকপাত করে, দৃষ্টিপাত করে, বোঝায়, নির্দেশ করে, এটা বলতে পারি। তাহলে এখন ইকোনমিক গ্রোথ, আমরা যদি এই বিষয়টাতে আসতে চাই, ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে দেখো, ইকোনমিক গ্রোথ আমরা প্রথমে কাকে বলে এটা বুঝে নিই, তারপরে তার ইন্ডিকেটরস এর পোর্শনে আসবো, ইন্ডিকেটরসটা আসবো এরপরে। তাহলে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার কি? প্রসার বলতে সাধারণ কথায় আমরা কি বুঝি? বেড়ে যাওয়া, বর্ধিত হওয়া। অ্যাকচুয়ালি ইকোনমিক গ্রোথ হচ্ছে কোনো একটা দেশের যদি আয়, উৎপাদন, কর্মসংস্থানের মতো এই বিষয়গুলো যদি বাড়তে থাকে, বিশেষ করে কোনো একটা দেশের যদি আয়, কোনো একটা দেশের আয়কে আমরা কি বলি? জাতীয়। তাহলে কোনো একটা দেশের জাতীয় আয় বা যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলি, এই ন্যাশনাল ইনকাম যদি বাড়তে থাকে, বা যদি সেই দেশের জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা যদি বাড়তে থাকে, তাহলে আমরা এটাকে বলি অর্থনৈতিক প্রসার বা অর্থনৈতিক সম্প্রসারণ। তাহলে ইকোনমিক গ্রোথ এটা অ্যাকচুয়ালি সংখ্যার খেলা। যত আয় বাড়বে বা যত জিডিপি বাড়বে, যত মাথাপিছু আয় বাড়বে, একটা নতুন টার্ম বললাম, মাথাপিছু আয়,
পরে আমরা আসছি সে বিষয়টা বিস্তৃতভাবে আলোচনা করব। তাহলে এই যে বিষয়গুলো জাতীয় আয়, জিডিপি এগুলো যে ক্রমাগত যদি বাড়ে, অ্যাকচুয়ালি আমরা শুধু বাড়লে হবে না, কন্টিনিউয়াস যদি রাইজ করে, ক্রমাগত কোনো দেশের কোনো অর্থনীতির বা কোনো সমাজের এই জাতীয় আয় বা মাথাপিছু আয় যদি দীর্ঘকালীন ভিত্তিতে ক্রমাগত বাড়তে থাকে, তখন আমরা সেটাকে বলি অর্থনৈতিক প্রসার বা সম্প্রসারণ বা ইকোনমিক গ্রোথ। তা এই ইকোনমিক গ্রোথটাকে আমরা কি বলতে পারি? একটা কোয়ান্টিটেটিভ বা পরিমাণগত বিষয়, কারণ আমরা জাতীয় আয় সংখ্যার মাধ্যমে প্রকাশ করি, পরিমাণের মাধ্যমে আমরা মেজার করতে পারি। তাহলে যে বিষয়গুলোকে আমরা মেজার করতে পারি তাদেরকে কি বলি? পরিমাণগত বিষয়। আর যে বিষয়গুলোকে আমরা মেজার করতে পারি না তাদেরকে আমরা বলি কি? গুণগত বিষয়। আচ্ছা, যেমন ধরো ভাষা, ধর্ম, এগুলো তো আমরা সংখ্যার দ্বারা পরিমাপ করতে পারি না। তাহলে এইগুলোকে আমরা বলি কোয়ালিটেটিভ বা গুণগত বিষয়। তাহলে ইকোনমিক গ্রোথ যা কোনো দেশের জাতীয় আয়, মাথাপিছু আয়, জিডিপি এগুলোর দীর্ঘকালীন ভিত্তিতে বৃদ্ধিকে নির্দেশ করছে, সেইটা অবশ্যই একটা কোয়ান্টিটেটিভ কনসেপ্ট বা পরিমাণগত ধারণা। এবং এখানে কিন্তু মূলত আমরা অর্থনৈতিক প্রসার সম্পর্কে বিস্তৃত তোমাদের সিলেবাসে নেই, ফলে আমি আর খুব বেশি ইকোনমিক গ্রোথ সম্পর্কে আলোচনা করব না। তোমাদের সিলেবাসের মধ্যে মূলত যেটা অন্তর্ভুক্ত আছে সেটা হলো ইন্ডিকেটরস বা নির্দেশক। কি কি বিষয়ের দ্বারা আমরা কোনো দেশের অর্থনৈতিক সম্প্রসারণ বা প্রসারকে নির্দেশ করি। তাহলে প্রথম যে বিষয়টা আমরা পাবো সেটা হলো যে, দেখো, ইন্ডিকেটর অফ ইকোনমিক্স এর মধ্যে আমরা ফার্স্ট যেটা বলতে পারি যে ইন্ডিকেটরস গুলো আছে আমাদের সিলেবাসের মধ্যে আয়, আছে সঞ্চয় এবং মূলধন বিনিয়োগ। এই বিষয়গুলো আমরা কিন্তু ধাপে ধাপে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা প্রথম যে বিষয়টা আসবো, দেখো, সেটা হলো ইকোনমিক গ্রোথের মূল ধারণা। সেটা হচ্ছে যে ইকোনমিক গ্রোথ is defined as a sustained quantitative increase in the country's real national income. কোনো একটা দেশের দীর্ঘস্থায়ী পরিমাণগত যদি রিয়েল ন্যাশনাল ইনকাম বা দেশের প্রকৃত আয় ক্রমাগত বাড়ে একটা দীর্ঘকালীন ভিত্তিতে, লং পিরিয়ড, তখন আমরা এটাকে বলছি যে ইকোনমিক গ্রোথ। এবারে ইকোনমিক গ্রোথ হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স, কি কোয়ান্টিটেটিভ ডাইমেনশন। আমি একটু আগেই বললাম তোমাদের, পরিমাণগত বিষয় যেটা মূলত নির্ভর করে জিডিপি, জিএনপি, যেগুলো তোমরা ইন ফিউচার আরো ডিটেলসে প্রতিটা ধারণা সম্পর্কে পড়বে। নেক্সট আমরা আসবো, দেখো, যে ইন্ডিকেটরস। প্রথম যে ইন্ডিকেটরস এর কথা আমরা বলবো, যে একদম প্রথম হচ্ছে রিয়েল ন্যাশনাল ইনকাম, প্রকৃত জাতীয় আয়। এই ধারণাটা বা এই নির্দেশকটাকে আমরা ফার্স্ট ডিসকাস করব। অর্থনৈতিক প্রসারের অন্যতম প্রধান বা গুরুত্বপূর্ণ একটা নির্দেশক হচ্ছে সেই দেশে প্রকৃত জাতীয় আয়। তাহলে এখন প্রশ্ন হলো, জাতীয় আয় কাকে বলে বা প্রকৃত জাতীয় আয় বা কাকে বলে? আমরা জানি কোনো একটা পরিবারে যারা যারা উপার্জন করে তাদের আয়গুলো যোগ করলে পারিবারিক আয়, ফ্যামিলি ইনকাম। ঠিক তেমনি কোনো একটা দেশে যারা যারা উপার্জন করে তাদের উপার্জিত আয়গুলোকে যোগ করলে আমরা সেই দেশের আয় পাবো, যেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বলি। এখন প্রকৃত জাতীয় আয়, প্রকৃত জাতীয় আয় মানে যখন আমরা কোনো একটা ভিত্তি বছরের সাপেক্ষে ওই যে কোনো একটা দেশে এক বছরে যে যে দ্রব্য সামগ্রী, সেবা সামগ্রী উৎপাদিত হবে তার অর্থমূল্যের সমষ্টিকে আমরা বলি জাতীয় আয়। তাহলে ওই যে দ্রব্য বা সেবা কার্য ওই বছরে উৎপাদিত হবে, তার কোন একটা পুরনো বছরের ভিত্তিতে আমি মূল্য নির্ধারণ করছি, এইটাকে আমরা বলি প্রকৃত জাতীয় আয়। আমি একটা উদাহরণ দিয়ে বললে তোমাদের
বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের দেশে 2026 সালে কি কি দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হচ্ছে, তার অর্থ মূল্য আমি বের করতে পারি দুভাবে। একটা হচ্ছে বর্তমান বছরেই ওই দ্রব্যগুলোর দাম কি তার ভিত্তিতে। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার্থে। ধরো আমাদের দেশে এবছরে এক্স তৈরি হয়েছে 10 কেজি আর ওয়াই তৈরি হয়েছে ধরো 5 মিটার, আর কিছু তৈরি হয়নি। জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমি এই দুটো উদাহরণ ধরে নিলাম যে দুটো দ্রব্য মাত্র তৈরি হয়েছে, এবং এই 2026 সালে এক্স দ্রব্যের দাম হচ্ছে ধরো 10 টাকা কেজি। তাহলে এর ভ্যালু কত হবে? 10 কেজি 10 টাকা, তার মানে 100 টাকা। আর ধরো ওয়াই দ্রব্যের 2026 সালের মূল্য হচ্ছে 100 টাকা প্রতি মিটার। তাহলে 5 মিটারের দাম কত হবে? 5 into 100, তাহলে রুপিস 500। তাহলে এই যে টোটাল, আর তো কোনো দ্রব্য তৈরি হয়নি, তাহলে এই দুটো দ্রব্যের অর্থমূল্যের সমষ্টি কত? 600 টাকা। এইটাই হচ্ছে এই দেশের 2026 সালে জাতীয় আয়। এই জাতীয় আয়টাকে আমরা বলি আর্থিক জাতীয় আয় বা মানিটারি বা নমিনাল ন্যাশনাল ইনকাম। কিন্তু এইখানে দ্রব্যের দাম বেড়ে গেলে উৎপাদন না বাড়লেও জাতীয় আয় বেড়ে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে অন্য দেশের সাথে কম্পেয়ার করাটা ডিফিকাল্ট। সেই জন্য আমরা পুরনো কোনো একটা বছর, যেটাকে আমরা বলি বেস ইয়ার বা ভিত্তি বছর, তার ভিত্তিতে ভ্যালুটা বের করতে পারি। ধরো আমরা 2010 সালে এক্স দ্রব্যটার দাম ছিল 5 টাকা প্রতি কেজি। তাহলে 10 কেজি ভ্যালু কত? 5 টাকা প্রতি কেজি, মানে 50 টাকা। আর ধরো প্রতি মিটার কাপড় এই 2010 সালে দাম ছিল 80 টাকা। তাহলে 80 টাকা করে 5 মিটার কাপড় যদি হয় 80 টাকা করে 400, তাহলে টোটাল 450 টাকা। আমি যদি 2010 সালের মূল্যের হিসাব করে 2010 সালের মূল্যটাকে ধরে বর্তমান বছরের জাতীয় আয় বের করি, তাহলে যে এই জাতীয় আয়টা পাচ্ছি 450, এইটাকেই আমরা বলছি রিয়েল ন্যাশনাল ইনকাম বা প্রকৃত জাতীয় আয়। আর যদি আমরা ওই বছরের উৎপাদনকে ওই বছরের দাম দিয়ে ভাগ করি, গুণ করি, তাহলে আমি যে জাতীয় আয়টা পাচ্ছি এটাকে আমরা বলছি আর্থিক জাতীয় আয় বা নমিনাল ন্যাশনাল ইনকাম। তাহলে আমরা কি পেলাম? আমরা দেখছি যে কোনো একটা দেশে কোনো বছরে উৎপাদিত দ্রব্য সামগ্রীর মূল্য, যেটা বিগত কোনো বছর ভিত্তি কোনো বছরের দামের ভিত্তিতে, এটাকে আমরা ভিত্তি বছর বা বেস ইয়ার বলবো। কোনো একটা ভিত্তি বছরের ভিত্তিতে, ভিত্তি বছরের দামের ভিত্তিতে যখন আমি মূল্য পরিমাপ করছি, তখন যে ভ্যালুটা পাচ্ছি এটাকে আমরা বলছি প্রকৃত জাতীয় আয়। তাহলে রিয়েল ন্যাশনাল ইনকাম কি? দ্য ইনফ্লেশন অ্যাডজাস্টেড। ইনফ্লেশন মানে মুদ্রাস্ফীতি। এই যে 10 টাকা কেজি ছিল, এখন 10 টাকা কেজি। আগে দাম কত ছিল বললাম? 5 টাকা থেকে 10 টাকা কেজিতে কনভার্ট। দাম বেড়ে গেছে। এই যে দ্রব্য সামগ্রীর দাম স্তর যদি ক্রমাগত বেড়ে যায়, যে জিনিসটার আগে দাম ছিল 80 টাকা কেজি, সেটার এখন 100 টাকা কেজি হয়েছে। তাহলে দেখো 2010 সালে ওয়াই দ্রব্যটা 80 টাকা কেজি ছিল, সেটা এখন 2026 সালে 100 টাকা কেজিতে, অর্থাৎ দ্রব্যের দাম বেড়ে গেছে। এরকম যদি কোনো একটা দেশের দ্রব্য সামগ্রীর গড় দামটা যদি ক্রমাগত বাড়তে থাকে, তখন আমরা এটাকে বলি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তাহলে আমরা মুদ্রাস্ফীতির প্রভাবটাকে বাদ দিয়ে যদি বিচার করি, তাহলেই আমাকে এই প্রকৃত জাতীয় আয়টা নিতে হবে। তাহলে কোনো একটা দেশের প্রকৃত জাতীয় আয় বা রিয়েল ন্যাশনাল ইনকাম, এটা যদি কন্টিনিউয়াসলি রাইজ করে, বাড়তে থাকে, তাহলে আমরা বলতে পারি যে সেই দেশটার ইকোনমিক গ্রোথ হচ্ছে। তাহলে সিম্পলি দেখো, একটা রোগী, তার দেহের টেম্পারেচার থার্মোমিটার দিয়ে মাপছি এবং দেখছি টেম্পারেচার বাড়ছে, তাহলে আমি বলতে পারি তার জ্বর এসেছে। ঠিক তেমনি আমি রিয়েল ন্যাশনাল ইনকাম দেখছি বাড়ছে কোনো কান্ট্রি, তাহলে আমি বলতে পারবো সেই দেশের অর্থনৈতিক প্রসার বা ইকোনমিক গ্রোথ হচ্ছে। ক্লিয়ার?
এবারে একটা খুব ইন্টারেস্টিং ঘটনার কথা ভাবো। আমি দেশ বা সমাজের কথা নয়, ভাবো একটা পরিবারে দুজন সদস্য এবং ওই পরিবারের আয় হচ্ছে 20,000 টাকা। এবার পরিবারের আয় বাড়েনি, কিন্তু ওই পরিবারে একজন নতুন সদস্য যোগ হয়েছে। হতেই পারে, ধরো ওই পরিবারে সন্তান হয়েছে, তাহলে এখন পরিবারের সদস্য সংখ্যা কত? 3। তাহলে 20,000 টাকা এক একজনের কত ভোগ করতে পারতো বা কত তাদের আয় ছিল এক একজন ধরলে গড়ে এক একজন 10,000 টাকা করে। যখন 3 জন হলো তখন গড়ে আয় কত হলো? 7,000 টাকার কম, 6,600 এরকম আসে। 20/3 করলে 6.666। তাহলে দেখো 10,000 থেকে 6,600 তে নেমে এলো। তাহলে জনসংখ্যা বাড়লো, পরিবারের সদস্য সংখ্যা বাড়লো, আয় কমে গেল না? তাহলে আমি যদি দুটো দেশের মধ্যে কম্পেয়ার করি এবং তখন যদি দেখি দুটো দেশেরই মধ্যে একটা দেশের জাতীয় আয় বাড়ছে, আর একটা দেশের জাতীয় আয় রিয়েল ন্যাশনাল ইনকাম বাড়ছে না, তাহলে আমি কি চোখ বুজে বলে দিতে পারবো ওই দেশটার উন্নতি বা ইকোনমিক গ্রোথ হচ্ছে, অর্থনৈতিক প্রসার হচ্ছে? না, কিন্তু নিশ্চিত করে বলা নাও যেতে পারে। কেন? তার কারণ হচ্ছে পপুলেশন বা জনসংখ্যা। ওই যে বললাম পরিবারের সদস্য সংখ্যা 2 এর জায়গায় 3 হলে গড়ে আয় কমে যাচ্ছে। তাহলে কোনো একটা দেশের জনসংখ্যা বা পপুলেশন যদি বাড়ে, জাতীয় আয় যদি না বাড়ে, রিয়েল ন্যাশনাল ইনকাম যদি না বাড়ে, তাহলে কি হবে? ওই দেশের গড়ে আয়টা কমে যাবে। এই যে গড় আয়টা হিসাব করা হয়, এটাকে বলে মাথা পিছু আয়। তাহলে সেকেন্ড যে গুরুত্বপূর্ণ ইন্ডিকেটরস আমরা ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসারের বলতে পারি, সেটা হলো প্রকৃত মাথা পিছু আয় বা পিসিআই। পিসিআইটা কিভাবে ক্যালকুলেট করে? দেখো, ম্যাথমেটিক্যালি আমরা কোন একটা দেশের রিয়েল ন্যাশনাল ইনকামকে ওই দেশের পপুলেশন দিয়ে ডিভাইড করি যদি, তাহলে আমরা সেই দেশের মাথা পিছু আয়, প্রকৃত মাথা পিছু আয় পাবো, রিয়েল পার ক্যাপিটা ইনকাম। এখন এই রিয়েল পার ক্যাপিটা ইনকাম যদি বাড়ে, পার ক্যাপিটা ইনকাম যদি বাড়তে থাকে, তাহলে কিন্তু আমরা অনায়াসেই বলতে পারি যে সেই দেশের এইখানে রিয়েল পার ক্যাপিটা ইনকাম যদি বাড়ে, দ্য অ্যাভারেজ ইনকাম আর্নড পার পার্সন, ধরো একটা দেশে 150 কোটি, আমাদের দেশে 150 কোটি লোক, 150 কোটি লোক এবং আমাদের দেশের জাতীয় আয় ধরো 3,000 কোটি টাকা। তাহলে 3,000 কোটি টাকা বাই 150 কোটি, আমি তাহলে এখানে ভাগ করলে 15, 200, এইটাকে আমরা পাবো অ্যাভারেজ। তাহলে সোজা কথায় কোনো একটা দেশের প্রকৃত জাতীয় আয়কে ওই দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা প্রকৃত মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম বের করতে পারবো। তাহলে কোনো একটা দেশের এই পার ক্যাপিটা ইনকাম যদি ক্রমাগত বাড়তে থাকে, তাহলেও আমরা বলতে পারি যে ওই দেশে অর্থনৈতিক প্রসার বা সম্প্রসারণ ঘটেছে। তাহলে এখন এই গোটা আলোচনা থেকে দেখো কি বোঝা গেল? প্রথম হচ্ছে যে অর্থনৈতিক প্রসার বা গ্রোথ কি বুঝতে পারলে। এইবার অর্থনৈতিক প্রসারের দুটো ইন্ডিকেটর আমি আলোচনা করলাম। একটা হচ্ছে রিয়েল ন্যাশনাল ইনকাম বা প্রকৃত জাতীয় আয়, আর একটা বললাম পার ক্যাপিটা ইনকাম। এই দুটো নির্দেশক দেখে আমরা কোন দেশের অর্থনৈতিক সম্প্রসারণ ঘটছে কিনা সে সম্পর্কে একটা ধারণা করতে পারি। এখন অর্থনৈতিক সম্প্রসারণ মানে অর্থনীতিতে এগিয়ে যাওয়া। তা আমরা যেমন একটা গাড়িকে এগিয়ে নিয়ে যেতে চাইলে কি দরকার হয়? গাড়ির জ্বালানি, ফুয়েল। অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি দরকার হয়? সেই ফুয়েল। যে ফুয়েল আমার ইকোনমি বা আমার সমাজ বা রাষ্ট্র দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই ফুয়েলটা কেমন হয় বা ফুয়েল কোনগুলো, সেইটা আমি একটু এবার ডিসকাস করব। তাহলে দেখো, যে ফুয়েলের কথা তোমাদের বললাম, দেখো
একটা হচ্ছে সেভিংস এবং তার জন্য ইনভেস্টমেন্ট। এই সেভিং এবং ইনভেস্টমেন্ট এই দুটো দেখেও কিন্তু আমরা ইকোনমিক গ্রোথ বা অর্থনৈতিক প্রসার হচ্ছে কিনা বলতে পারি। তাহলে প্রথমে আমি সেভিংসটা কি, হোয়াট ইজ সেভিংস বা সঞ্চয় কাকে বলে এটা বলি, বুঝি। তারপরে এটা কি করে ফুয়েল হিসাবে ইকোনমিক গ্রোথকে হেল্প করে, বা সেভিংস দেখে আমরা কি করে অর্থনৈতিক প্রসার হচ্ছে কিনা বুঝবো, সেটা আলোচনা করবো। তাহলে প্রথমে দেখো হোয়াট ইজ সেভিংস। সঞ্চয় হচ্ছে যে কোনো ব্যক্তি যে আয় করে, আয়কে আমরা নর্মালি ওয়াই দিয়ে নির্দেশ করি, এবং সে তার আয়ের যে অংশটা বিভিন্ন দ্রব্য সেবা সামগ্রী বিভিন্ন জিনিস ক্রয় করে, সেই ক্রয় বাবদ যে তার খরচ হয় আমরা সেটাকে বলি ভোগ ব্যয় বা কনজামশন। এই ভোগ ব্যয় বা কনজামশন যদি আয় থেকে বাদ দেওয়া হয় তাহলেই আমরা যে অবশিষ্ট অংশ থাকে সেটাকে বলি সঞ্চয়। তাহলে আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে অবশিষ্ট অংশকে সঞ্চয় বলে। এখন একটা উদাহরণ যদি দিই আমাদের আরো ক্লিয়ার। ধরো কোনো একজন ব্যক্তি 20,000 টাকা আয় করে, তাহলে তার আয় কত? 20,000 টাকা। এবং সেই ব্যক্তি তার পরিবারের খাওয়া, শিক্ষা, জামা কাপড় থেকে বিভিন্ন যে খরচ করে সেই খরচটা সে কি করতে পারে? পুরো 20,000 টাকাই খরচ করে দিতে পারে। যদি পুরো 20,000 টাকাই খরচ করে তাহলে তার ভোগ ব্যয়ও হবে 20,000 টাকা। তাহলে তার কি হলো? সঞ্চয় জিরো। কারণ y মাইনাস সি এখানে কি আসছে? 20,000 বিয়োগ 20,000, তাহলে সঞ্চয় জিরো। কিন্তু মানুষ অনাগত অনিশ্চিত ভবিষ্যতের কথা ভাবে যে আজকে আমার যে আয় আছে সেই আয় দিয়ে আমি যদি পুরোটা ভোগ করে ফেলি তাহলে কাল বা পরশু বা আগামীতে কোনো যদি বিপদ আসে, আগামীতে যদি আমার কোনো জিনিসের দরকার হয়, চিকিৎসা হতে পারে, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, আমি আগামীতে একটা বড় কিছু কেনার কথা ভাবতে পারি, বাড়ি বানাতে পারি, তাহলে সেই টাকা কোথা থেকে আসবে? তাহলে আমাকে কি করতে হবে? আমার এই পুরো টাকাটাই ভোগের পেছনে ব্যয় করা যাবে না। তাহলে ধরলাম সেই ব্যক্তি যদি তোমার মাসে ধরো মাসে খরচ করে 16,000 টাকা, তাহলে এক্ষেত্রে সঞ্চয় কত হবে? সেক্ষেত্রে সঞ্চয় হবে 4,000 টাকা, তাই তো? তাহলে কোনো ব্যক্তি যেমন তার আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে সঞ্চয় বের করতে পারে, ঠিক তেমনি কোনো একটা দেশের জাতীয় আয়, আমি সেটাকে ওয়াই বলি, এবং সেই দেশের মোট ভোগ ব্যয় বা টোটাল কনজামশন যদি সি হয়, তাহলে এই ওয়াই থেকে সি বাদ দিলে যা হবে সেটা সেই দেশের সঞ্চয়। সঞ্চয় যদি বাড়ে তাহলে তার কি ইম্প্যাক্ট বা প্রভাব? সঞ্চয় বাড়লো, ধরো তাহলে সঞ্চয় কি বললাম? দ্য পোর্শন অফ দ্য কারেন্ট ইনকাম দ্যাট ইজ নট কনজিউম। আয়ের যে অংশটা বর্তমানে ভোগের কাজে ব্যবহার হচ্ছে না। খুব সোজা করে, যে 20,000 টাকা আয় তার 16,000 টাকা সে বর্তমানে ভোগের জন্য ব্যয় করছে। এই যে 4,000 টাকা সেটা সে এখন ভোগ করছে না। তাহলে বর্তমানে ভোগের জন্য ব্যয়িত হচ্ছে না যে 4,000 টাকা, এটাই হচ্ছে তার সঞ্চয়। তাহলে এই সঞ্চয় কি কাজ করতে পারে? সঞ্চয় কেন করে মানুষ, আগে একটু বুঝে নিই। প্রথম কথা হচ্ছে সঞ্চয় অনিশ্চিত অনাগত ভবিষ্যতে প্রয়োজন মেটানোর জন্য হতে পারে। সঞ্চয় জমিয়ে অ্যাকুমুলেট করে সে ভবিষ্যতে একটা গাড়ি কিনতে পারে, একটা বাড়ি বানাতে পারে, বা বড় কিছু করার কথা ভাবতে পারে, নতুন কোনো ব্যবসার জন্য মূলধন সংগ্রহ করতে পারে। তাহলে একটা কথা পেলাম আমরা, মূলধন, ক্যাপিটাল, তাই তো? তাহলে আমরা এবারে এই যে সঞ্চয়, সেই সঞ্চয় 4,000 টাকা যদি সেই ব্যক্তি বাড়ির আলমারির মধ্যে রেখে দেয়, বালিশের তলায় রেখে দেয়, তো সে টাকা কি বাড়বে? 1 বছর, 2 বছর, 5 বছর পর আলমারিতে রাখলে 4,000 টাকা 4,000 টাকা হয়েই থাকবে। এটা আয় বাড়াবে না। কিন্তু যদি ভাবো এই 4,000 টাকাটা সে যদি ব্যাংকে রাখে, বা ধরো সে এই টাকাটা কোনো কোম্পানিতে শেয়ার কিনলো,
বা সে এই টাকাটা কোনো ব্যবসায় নিয়োজিত করলো, কোনো মেশিন কিনলো, সেই মেশিনটা দিয়ে প্রতিনিয়ত সে আয় পাবে। সে একটা সেলাই মেশিন কিনলো বা সে একটা জেরক্স মেশিন কিনলো, ধরো 4,000 টাকা, এরকম 1 বছর জমালে 48,000 টাকা দিয়ে একটা জেরক্স মেশিন। এবার ওই জেরক্স মেশিন থেকে সে জেরক্স করে টাকা আয় করতে পারে। তাহলে এই যে সঞ্চয়, যেটা সে জমিয়ে accumulate করে কোনো কিছু ক্রয় করলো বা কোনো কিছুতে ব্যয় করলো, যা তাকে আবার ভবিষ্যতে আয় দিচ্ছে, এটাকেই আমরা বলি ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ। তাহলে হোয়াট ইজ বিনিয়োগ বা হোয়াট ইজ ইনভেস্টমেন্ট? সেভিংস থেকে আমরা ইনভেস্টমেন্ট পোরশনে আসছি কি করে? দ্য প্রসেস অফ ইউটিলাইজিং সেভড রিসোর্সেস টু ক্রিয়েট নিউ ক্যাপিটাল, মূলধনে রূপান্তরিত করা। এইখানে আমরা একটা কথা বলি, সঞ্চয় আমি যখন ব্যাংকে রাখবো বা শেয়ারে কিনবো তখন, বা আমি কোনো মেশিন কিনবো, তখন ওটা হচ্ছে আমার মূলধন বিনিয়োগ। মূলধন 2 রকমের হয়, আমাদের সিলেবাসেই আছে যে মূলধন একটা হচ্ছে বস্তুগত মূলধন আর একটা মানব মূলধন। এই মূলধন যখন উৎপাদন কার্যে নিয়োগ করা হবে, সেই মূলধনটাকেই আমরা বলবো বিনিয়োগ। সেই জন্য আমরা ইনভেস্টমেন্ট বলি চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক, মূলধনের পরিবর্তন। একটা নির্দিষ্ট সময়ে মূলধনের যে পরিবর্তন ঘটে, আমি একটা ব্যবসায় 10,000 টাকা আমি সঞ্চয় করেছিলাম, 4,000, এটা দিয়েই বলি, বছরের শেষে আমার 48,000 টাকা সঞ্চয় হয়েছে। আমি এই 48,000 টাকা বিনিয়োগ করলাম। তাহলে আমার ব্যবসায় শুরুতে 48,000 টাকা। এইবার আমার ব্যবসা করে বছরের শেষে আমি দেখলাম যে আমার রয়েছে টাকা 70,000 টাকা। তাহলে যে 70,000 টাকা হয়ে গেল 48,000 টাকা বিনিয়োগ করে, এটা মূলধনের পরিবর্তন। এই মূলধন বিনিয়োগ করার দরুন আমার অ্যাকচুয়ালি বিনিয়োগটা কি দাঁড়ালো? 50 গুণ 22,000। এই যে মূলধনের পরিবর্তন হলো, 48,000 ব্যবসা শুরু হয়েছিল 70, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে মূলধনের যে পরিবর্তন হয়েছে, 48,000 এর মূলধন 70,000 এ হয়েছে, অর্থাৎ এই যে 22,000 এর এই পরিবর্তন, এটাকে বলা হয় বিনিয়োগ। তার মানে বিনিয়োগ মানে হচ্ছে চেঞ্জ ইন ক্যাপিটাল স্টক বা প্রসেস অফ ইউটিলাইজিং সেভড রিসোর্সেস টু ক্রিয়েট নিউ ক্যাপিটাল অ্যাসেটস। ইট অ্যাক্টস অ্যাজ দ্য ডাইরেক্ট ডাইনামিক লিঙ্ক ট্রান্সফর্মিং সেভিংস ইনটু ইকোনমিক অ্যাসেট। ওই যে সেভিংস 4,000, যেটা 48,000 থেকে 70,000, বা তোমাকে আমি একটা উদাহরণ দিলাম যে আমি টাকা জমিয়ে আমি একটা গাড়ি কিনলাম, মোটরসাইকেল কিনলাম। সেই মোটরসাইকেলটা আমি র্যাপিডো হিসাবে ইউজ করলে প্রতিনিয়ত সে আমাকে আয় দেবে। তাহলে ওই মোটরসাইকেলটা কেনার যে ব্যয়, এটাকেই বলা হয় বিনিয়োগ। তাহলে সঞ্চয় আর বিনিয়োগের মধ্যে ফারাক কি? তোমাদের কি মনে হয় সঞ্চয় আর বিনিয়োগ এই দুটোর মধ্যে কি ফারাক আছে? সঞ্চয় আর বিনিয়োগের ফারাক হচ্ছে যে সঞ্চয় ভোগের, যে আয়ের যে অংশটা ভোগে ব্যয় হচ্ছে না, সেইটা হচ্ছে সঞ্চয়। আর বিনিয়োগ হচ্ছে যেটা উৎপাদনে পুনরায় নিয়োজিত হচ্ছে। সঞ্চয় আমি করে রাখলে ভবিষ্যতে আমাকে আয় বৃদ্ধি করবে। আমি যদি ব্যাংকে জমা রাখি তাহলে আয় বাড়াবে এবং কোনো ঝুঁকি নেই। বিনিয়োগে কিন্তু ঝুঁকি থাকে। আমি ওই যে বললাম উবেরে, র‍্যাপিডোর জন্য আমি বাইকটা কিনবো এবং র‍্যাপিডোর জন্য বাইক কিনে আমি প্রতিদিন যে আয় হচ্ছে তার থেকে মোটরসাইকেলের পেছনে খরচটা বিভিন্ন কারণে টায়ার, টিউব ইত্যাদি পরিবর্তন করতে হচ্ছে, গাড়ির ডিস্টার্ব করছে, ফলে তার মেকানিকের খরচ, সব মিলিয়ে ওভারঅল আমি দেখছি কস্টটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে লস হতে পারে। ফলে এখানে একটা ঝুঁকি থাকে। তাহলে সঞ্চয় আর বিনিয়োগ, সেভিং ইনভেস্টমেন্ট মধ্যে এটাই হচ্ছে ফারাক। এখন এই দুটোকে আমরা কেন আলোচনা করলাম? কোন দেশে যত সেভিংস বাড়বে তত ইনভেস্টমেন্ট বাড়বে। ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বাড়লে দেশে উৎপাদন বাড়বে। দেশে উৎপাদন বাড়লে কি ঘটবে? উৎপাদন বাড়লে আয় বাড়বে। আয় বাড়লে কি হবে? ইকোনমিক গ্রোথ। তাহলে আমরা যদি একটা ছকের মতো করে দেখি যে দেখো, সঞ্চয় বাড়ল, সঞ্চয় বাড়ার পরে বিনিয়োগ বাড়ছে, বিনিয়োগ বাড়ার দরুন সেই দেশের সঞ্চয় ক্যাপিটাল ফরমেশন হয়ে বিনিয়োগ বাড়ছে
এবং এই বিনিয়োগ বেড়ে যাওয়ার মানেই হচ্ছে সেই দেশের প্রোডাকশন বা উৎপাদন বেড়ে যাচ্ছে। আর উৎপাদন বেড়ে গেলে সেই দেশের ন্যাশনাল ইনকাম সেটাও বেড়ে যাচ্ছে। তাহলে ওভারঅল ন্যাশনাল ইনকাম বেড়ে যাওয়া মানে সেই দেশের ইকোনমিক গ্রোথও হচ্ছে, অর্থনৈতিক প্রসার। তাহলে সঞ্চয় এবং বিনিয়োগ এই দুটো বেড়ে গিয়ে আমার অর্থনৈতিক প্রসারে সাহায্য করছে। তার মানে সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট এই দুটো অ্যাক্টস অ্যাজ আ ফুয়েল, ইকোনমিক গ্রোথের ফুয়েল হিসেবে কাজ করছে। আমি শুরুতেই বললাম সঞ্চয় এবং বিনিয়োগ কিভাবে ফুয়েল হিসেবে কাজ করে দেখো। তাহলে ইন্ডিকেটর বা নির্দেশক বলতে আমরা এখনো পর্যন্ত 4টে বিষয় আলোচনা করেছি ইকোনমিক গ্রোথে। প্রথম হচ্ছে বলেছি প্রকৃত জাতীয় আয়, দ্বিতীয় বলেছি পার ক্যাপিটা বা মাথাপিছু আয়, তৃতীয় আমরা সঞ্চয় এবং চতুর্থ বিনিয়োগের কথা বলেছি। এই যে সঞ্চয় থেকে বিনিয়োগের এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে একটা পথ হচ্ছে মূলধন গঠন, ক্যাপিটাল ফর্মেশন। মূলধনটা কি এইটা তোমাদের আলোচনা করি। মূলধন বলতে আমরা দু রকমের মূলধনের কথা বলি। একটা হচ্ছে বস্তুগত মূলধন, যেটাকে বলা হয় ফিজিক্যাল ক্যাপিটাল, যেমন ম্যানমেড যে বিভিন্ন ফিজিক্যাল রিসোর্সেস, প্ল্যান্টস, মেশিনারি, ফ্যাক্টরিজ, অ্যাডভান্স ইনফ্রাস্ট্রাকচার, যে সমস্ত মেশিনারি বা যন্ত্রপাতি যা উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে সেটাকে আমরা বলি বস্তুগত মূলধন বা ফিজিক্যাল ক্যাপিটাল। উল্টো দিকে হিউম্যান ক্যাপিটাল কি? হিউম্যান ক্যাপিটাল বা মানব মূলধন হচ্ছে, ধরো একই মেশিন দুজনকে দেয়া হলো, দুজনকে বলা হলো 2 ঘন্টা কাজ করে দাও। ধরো তোমাদের বোঝার সুবিধাটা আরো সহজ করে বলছি, দুজন মানুষকে দুটো কম্পিউটার দিয়ে বলা হলো তোমরা এই দুটো পেজ ডিটিপ বা টাইপ করে দাও। দুটো ম্যাটার দেওয়া হলো, দিয়ে দুজনকে টাইপ, একজন দেখা গেল 1 ঘন্টায় করে ফেলেছে, আরেকজন আধ ঘন্টায় করে ফেলেছে। অর্থাৎ যে আধ ঘন্টায় করে ফেললো তার দক্ষতা বেশি, তাহলে সে 1 ঘন্টা টাইম পেলে দুটো পেজ করে ফেলতে পারবে, ফলে তার উৎপাদন বেশি। আর যে 1 ঘন্টায় একটা পেজ করছে তার উৎপাদনশীলতা কম। তাহলে যে দেশে দক্ষ মানুষের সংখ্যা, দক্ষ শ্রমিকের সংখ্যা, অভিজ্ঞ মানুষের সংখ্যা, সৎ মানুষের সংখ্যা এগুলো বাড়বে, দক্ষতা, অভিজ্ঞতা এগুলো যত বাড়বে তত সেই দেশের উৎপাদন বাড়বে, সেই দেশের আয় বাড়বে, সেই দেশের অর্থনৈতিক প্রসার বা সম্প্রসারণ হবে। তাহলে ইকোনমি বা অর্থনীতিতে আমরা মানুষের দক্ষতা, যোগ্যতা, যে নলেজ, স্কিল, হেলথ, এক্সপার্টাইজ অফ দ্য ওয়ার্কফোর্স, এইগুলোকে, তার মধ্যে যেমন এডুকেশন বা ধরো হেলথ কেয়ার, এই সমস্ত বিষয়গুলোকে আমরা মানব মূলধন বলি। যে সমস্ত দেশে এইগুলো যত বেশি হবে সেই দেশের শ্রমিকের দক্ষতা, উৎপাদনশীলতা, তার ক্রিয়েটিভিটি, ইনোভেশন এগুলো বেশি হবে, ফলে সেই দেশে স্বাভাবিকভাবে উৎপাদন অনেক অনেক বেশি হবে। আর যত উৎপাদন বাড়বে সেই দেশের ইকোনমিক গ্রোথ হবে। তাহলে বস্তুগত মূলধন এবং হিউম্যান ক্যাপিটাল বা মানব মূলধন তোমরা বুঝতে পেরেছো। এইবার আমরা আলোচনা করব তোমাদের সিলেবাস অনুযায়ী ইউনিট 1C তে ইকোনমিক গ্রোথ এবং তার ইন্ডিকেটরস নিয়ে যে বিষয়গুলো বলা আছে তোমাদের সিলেবাস অনুযায়ী আমি টোটালটা কমপ্লিট করলাম। তাহলে আমরা এখান থেকে যদি গোটা আলোচনাটাকে আমরা সাম আপ করি পুরোটা, তাহলে কি দাঁড়ায়? কোনো একটা দেশ 1 বছরে যে দ্রব্য সামগ্রী উৎপাদন করে তার অর্থমূল্যের সমষ্টিকে আমরা বলি জাতীয় আয়। আর ওই জাতীয় আয়কে যদি দেশের জনসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই মাথাপিছু আয়। কোনো দেশের জাতীয় আয় এবং এই মাথাপিছু আয় যদি দীর্ঘকালীন ভিত্তিতে ক্রমাগত বাড়তে থাকে তখন আমরা অর্থনীতিতে এটা বলি প্রসার বা ইকোনমিক গ্রোথ। এই ইকোনমিক গ্রোথ বা প্রসার নির্দেশক হিসাবে আমাদের সিলেবাস অনুসারে 4টে জিনিস আছে। প্রথম জাতীয় আয়, দ্বিতীয় মাথাপিছু আয়, তৃতীয় সঞ্চয়, চতুর্থ বিনিয়োগ, এবং তার সাথে আমরা বস্তুগত এবং মানব মূলধন আলোচনা করি। তাহলে আশা করছি ইউনিট 1C এর পুরো বিষয়টা তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো। এখান থেকে যে বিভিন্ন ধরনের MCQ কোশ্চেন গুলো আসবে সেইগুলো তোমরা
বিভিন্ন যে তোমাদের টেক্সট বই আছে সেখান থেকে পেয়ে যাবে এবং তখন আশা করি সব প্রশ্নগুলোর উত্তর করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আশা করছি চ্যাপ্টারটা তোমরা খুব ভালো করে পড়বে। আবার পরের দিন দেখা হবে পরের চ্যাপ্টারে। সবাইকে ধন্যবাদ।